এবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। শেখ হাসিনার রায়ের পর সবচেয়ে বেশি প্রতিক্রিয়া ভারত দেখিয়েছে। এই মুহূর্তে ভারতে শেখ হাসিনা অবস্থান করছে, ভারত তারা আভাস দিয়েছে যে এই রায়ের ফলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান আদৌ বদলাচ্ছে না এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ারও কোনো প্রশ্নই নেই। যে তাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি, তারা বাংলাদেশের এই আদালতের এই রায়, এই বিচার, এগুলি কোনো কিছুই মানে না এবং তারা মানবেও না, কোনোদিনও মানবে না। এটাই হচ্ছে বাস্তবতা। ফলে ভারতের অবস্থানে থাকবে, ভারত আওয়ামী লীগকে নিয়ে খেলবে। যারা এই রায়টা দিলেন তাদের অবস্থাও জামাতের নিজামীর মতো হবে। হাসিনা আছে একটা নিরাপদ জায়গায়, সেই জায়গা থেকে তাকে আনার কোনো সাধ্য কি কারো আছে? ভারত কি এটা কোনো প্রতিক্রিয়া দিচ্ছে? ভারত বলছে নোটেড। আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য। আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে রোমে, সেখানে আমরা কোন রকম অ্যাপ্রোচ করতে পারি নাকি সেটা বিচার বিবেচনা করার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত নিই। মানে এই বিষয়টি যে একেবারে আইওয়াস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা এই মুহূর্তে প্লে করেছেন, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, শেখ হাসিনার রায় নিয়ে এবারে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, ভারত তারা প্রতিক্রিয়া দিয়েছে শেখ হাসিনার যে রায় ঘোষণা করা হয়েছে সেই রায়টি নিয়ে। ভারত জানিয়েছে যে শেখ হাসিনাকে তারা হস্তান্তর করবে না। শ্রী রাধা দত্ত, ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র, তিনি একথা বলেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে একটি বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়ের বিষয়ে ভারত অবগত হয়েছে ইতিমধ্যে এবং এই রায় ঘোষণার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামানকে হস্তান্তরের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছিল বাংলাদেশ, কিন্তু নাকচ করে দিয়েছে। সেই আহ্বানে সাড়া দেয়নি। ভারত স্পষ্ট করেছে যে তারা শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের সহ আরও যারা ভারতে অবস্থানরত রয়েছে তাদেরকে ফেরত দিবে না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি ভারতের প্রতিক্রিয়াটা কি শেখ হাসিনার রায় নিয়ে, তারপরে কথা বলি। শেখ হাসিনার রায়ের পর সবচেয়ে বেশি প্রতিক্রিয়া ভারত দেখিয়েছে, কারণ এই মুহূর্তে ভারতে শেখ হাসিনা অবস্থান করছেন এবং ভারতের রাজনৈতিক দল হিসেবে যারা ক্ষমতাসীন আছেন বা রাষ্ট্র হিসাবে যারা ভারতের জনগণ আছেন, তাদের মধ্যে একটা ইনফ্লুয়েন্স অথবা একটা থট কিন্তু কাজ করছে যে বর্তমান বাংলাদেশ ভারতের জন্য নিরাপদ না। এখানে দরকার হচ্ছে শেখ হাসিনার সরকার অথবা তাদের মিত্র শক্তি অথবা তাদেরকে সমীহ করে এমন শক্তি দরকার যেন ভারত কোনোভাবেই উত্তেজিত অথবা কোনো রকম অ্যাক্টিভিটিস এখান থেকে অদূর ভবিষ্যতে না হয়। তো এই যে বিষয়গুলো, এখন ভারতের যে প্রতিক্রিয়া সেটা যদি আমরা একটু দেখি, ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে একটা বক্তব্য দিয়েছেন। এখানে অনেকের নাম আসছে, অনেকের আবার নাম আসে নাই। বলা হচ্ছে যে এই রায়ের ফলে যে রায়টা হয়েছে, সরকার বলছে যে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য তারা এখন আবার আবেদন করবে, প্রসেসিং করবে, কয়েকটা উপায়ও তারা বের করছে, বন্দি প্রত্যর্পণ চুক্তি সহ বেশ কিছু বক্তব্য গণমাধ্যমে উঠে আসছে। এই সকল কিছুর পরে ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা আভাস দিয়েছে যে এই রায়ের ফলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান আদৌ বদলাচ্ছে না এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার কোনো প্রশ্নই নেই। বস্তুত শেখ হাসিনা এই পর্বে যখন থেকে ভারতে পা রেখেছেন, অর্থাৎ 5ই আগস্ট থেকে আজকের দিন পর্যন্ত তাকে ভারত আপনার সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে, এমনকি সজীবজের জয়ের লাস্ট একটা বক্তব্য শুনছেন যে রাষ্ট্রপ্রধানের মতন মূল্যায়ন করে, নিরাপত্তা দিয়ে, গুরুত্ব দিয়ে ভারত তাকে কিন্তু আশ্রয় প্রশ্রয় দিয়ে রেখেছে। পাশাপাশি এই রায়ের ফলে যেই সিদ্ধান্তটা আসতে যাচ্ছে, ভারত কখনোই আপনার শেখ হাসিনাকে ফেরত দিবে না। রায় হয়েছে সেটা রায়, এটাকে কার্যকরের কোন রকম সুযোগ নেই। একটা বিশেষ পরিস্থিতিতে কি বলছে, শেখ হাসিনার সুরক্ষা এবং নিরাপত্তার কথা ভেবে তাকে সাময়িক আশ্রয় দেওয়া হয়েছিল, কিন্তু যখন এই রায় আসলো বা সাম্প্রতিক যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে, সেখান থেকে ভারতের মাটিতে তাকে আপাতত রেখে দেওয়ার সিদ্ধান্ত। তো এখন প্রশ্ন হচ্ছে, দুই দেশের মধ্যে যে অপরাধী প্রত্যর্পণ চুক্তি আছে, তো সেই চুক্তির এখন কি হবে? ভারতের শীর্ষস্থানীয় কর্মীরা যারা নেতারা আছেন বা প্রশাসন যারাই সামলায়, বিসিকে দেওয়া উত্তরে তারা বলছেন সেই চিঠি পাওয়ার পর বছর ঘুরতে চললেও ভারত সেই চিঠি নিয়ে এতদিন একেবারে চুপচাপ বসেছিল,
কিন্তু এবারে হয়তো তা নিয়ে মুখ খোলার জন্য একটু তাদের উপর চাপ পড়বে। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে একটি কূটনৈতিক পত্র বা নোট ভার্বাল পাঠানো হয়েছিল গত ডিসেম্বরে, আর এই ডিসেম্বর চলে আসছে। তার মাত্র 2 দিনের মধ্যে সেই নোট ভার্বালের প্রাপ্তি স্বীকারোক্তি দিলেও এরপরে নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে এটা নিয়ে একটা টু শব্দ করে নাই। তবে একান্ত আলোচনায় ভারতের পররাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বারবারই বলছেন যে এই চুক্তির হাজারটা ফাঁকফোকর কাজে লাগিয়ে এই যে হস্তান্তরের অনুরোধ সেটা নাকচ করার অথবা দিনের পর দিন ঝুলিয়ে রেখে কালক্ষেপণ করার অজস্র সুযোগ আছে ভারতের হাতে। প্রয়োজন হলে ভারত যে কোনো সময় আপনার সেই রাস্তাও নিতে পারে। অর্থাৎ বিবিসির যে সাক্ষাৎকারটাতে বক্তব্য আসছে, এখানে ফাঁকফোকরগুলো একটু সামনে আসছে যে যাকে হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগটা যদি রাজনৈতিক প্রকৃতির হয় তাহলে সেই অনুরোধ খারিজ করা যাবে। এখন সারা পৃথিবী আমরা রাজনৈতিকভাবে একটা জিনিস তো এখানে এস্টাবলিশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, সেখানে যে যখন সরকারে থাকে সে বিপরীত দলে যারা থাকে, বিরোধী দলে যারা থাকে তাদেরকে রাজনীতি সহ মানে একদম সমূলে উৎপাটন করার একটা প্রবণতা তারা কিন্তু করে। আবার যখন ক্ষমতার পরিবর্তন হয় তখন তাদের জন্য বিপরীত দলগুলা বা বিরোধী দলগুলা ঠিক একই কাজ করে। সো শেখ হাসিনার যে মামলাগুলো শেখ হাসিনা মনে করছেন যেগুলো রাজনৈতিক মামলা, বাংলাদেশের অনেক জনগণ মনে করছেন এটা রাজনৈতিক মামলা, কিন্তু যখন প্রসিকিউশন থেকে বলা হচ্ছে না এটা সুস্পষ্ট মামলা, এটার বিরুদ্ধে তার ফাঁসি হতে পারে বা 1000 ফাঁসি দেওয়া লাগতে পারে, এরকম নানাবিধ শব্দ আছে। তবে ভারত মনে করছে যে এটা হচ্ছে একটা রাজনৈতিক মামলা, রাজনৈতিক। তবে কোন অপরাধের অভিযোগকে রাজনৈতিক বলা যাবে না, সেই তারিখও বেশ লম্বা। আচ্ছা, এখন শেখ হাসিনার বিরুদ্ধে যেসব মামলা রুজু হয়েছিল তার মধ্যে অনেকগুলো মামলা খুবই গুরুত্বপূর্ণ, আর আপাত দৃষ্টিতে এগুলোকে রাজনৈতিক বলে খারিজ করা কঠিন হলেও এখানে যেহেতু শেখ হাসিনা একজন রাষ্ট্রপ্রধান ছিলেন সেক্ষেত্রে বা ভারতের একটা খুবই বলা হয় যে আপনার সোজা হিসাব যে যথেষ্ট মিত্র হিসাবে কাজ করেছেন, তো সেই ক্ষেত্রে ভারত তাকে রাখবে। আবার কোন অভিযুক্তের হস্তান্তর চাওয়ার সময় অনুরোধকারী দেশকে সেই সব অভিযোগের পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ পেশ না করলেও চলবে, গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে সেটিকে বৈধ অনুরোধ হিসাবে ধরা হবে। কিন্তু এরপরেও ওই ভারত বাংলাদেশের মধ্যে যে বন্দি বিনিময় চুক্তি আছে সেখানে এমন কিছু ধারা আছে যেগুলো প্রয়োগ করে অনুরোধ প্রাপক দেশ তা খারিজ করার অধিকার রাখে। তো এখন বুঝতে পারছেন যে শেখ হাসিনাকে ভারত ফেরত দিবে না, আর এই রায়ের পরে শতভাগ ফেরত দিবেই না, আর ইউনূস সরকারের কাছে ভুলেও দিবে না। অদূর ভবিষ্যতে হয়তোবা এখানে ভিন্ন কিছু ঘটলেও ঘটতে পারে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছে এবং বলেছে অবশ্য পালনীয় দায়িত্ব, ভারতের অবশ্য পালনীয় দায়িত্ব। তার উত্তরে ভারত বলেছে, আমি স্কলে দেখছি, যে বাংলাদেশের স্বার্থে ইতিবাচকভাবে যুক্ত থাকার অঙ্গীকার ভারতের। বুঝতে পারলেন? বাংলাদেশের স্বার্থে ইতিবাচকভাবে যুক্ত থাকবে ভারত, এই অঙ্গীকার করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। কোন অর্থ দাঁড়ালো না। তার মানে ফেরত দেবে না। ফেরত যে দেবে না, আমি আজকে দেখেন এদের তো আনন্দবাজার পত্রিকা পড়লে আপনি বুঝতে পারবেন যে এটার মূল মানে থিম ভারত সরকার কি চিন্তা করে, সেটা শিরোনামগুলি যতগুলি পড়বেন সবগুলো হচ্ছে নেগেটিভ। অনির্বাচিত সরকারের সাজানো আদালতের রায়, ফাঁসির সাজা নিয়ে হাসিনা, বাংলাদেশ জুড়ে বন্ধ ডাকলো আওয়ামী লীগ। মনে হচ্ছে বাংলাদেশে কি আওয়ামী লীগ কি একটা তোলপাড় করে ফেলছে, একটা বন্ধ ডাকছে, কিছুই না। উত্তেজনা ছিল, ভয় ছিল, আতঙ্ক ছিল, এই জন্য গাড়ি ঘোড়া কম ছিল। কিন্তু অনির্বাচিত সরকারের সাজানো আদালতের রায়, তার মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ভারত স্বীকৃতি দিচ্ছে না। তারপরে দেখেন মামলা রুজু থেকে রায়দান নিজের তৈরি ট্রাইব্যুনালে 397 দিন ধরে বিচার হলো হাসিনার, কারা কি সাক্ষ্য দিলেন। তারপরে পরের শিরোনাম, পুলিশের গুলিতে উপড়ে এসেছিল চোখ, নারায়ণগঞ্জের সেই চালকের সাক্ষ্য নিয়ে আদালতে শুরু হয় হাসিনার বিচার। তারপরে শিরোনাম হচ্ছে হাসিনাকে ফাঁসির সাজাই দিল বাংলাদেশের ট্রাইব্যুনাল, রায় ঘোষণা হতেই হাততালিতে ফেটে পড়লো ঢাকার আদালত। তারপরে হাসিনাকে নিয়ে রায়, দুর্গে পরিণত করা হলো ঢাকাকে দুর্গে পরিণত করা হয়েছে। মোতায়েন 15,000 পুলিশ, ট্রাইব্যুনাল চত্বরে নামলো সেনাও। মানে অনেকগুলো একটার পর একটা মানে শিরোনাম। তারপরে আবার হাসিনার অডিও বার্তা নিয়ে লিখছে, আল্লাহ জীবন দিয়েছেন, আল্লাহ নেবেন, পরোয়া করি না। রায়ের আগে অডিও বার্তা হাসিনার কি বললেন মৃত্যুদণ্ডের আর্জি নিয়ে। সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য হচ্ছে, মাকে হয়তো মৃত্যুদণ্ডই দেবে ওরা। রায়ের আগে আমেরিকা থেকে বললেন হাসিনা পুত্র জয়, পরবর্তী পদক্ষেপ নিয়ে বার্তা। সবগুলো হলো
শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে যা যা দরকার, মনে করেন আজকে যদি আওয়ামী লীগের একটা পত্রিকা থাকতো যে শিরোনামগুলো করা হতো, ঠিক আনন্দবাজার সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এর থেকে বোঝা যায় যে তাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। তারা বাংলাদেশের এই আদালতের এই রায়, এই বিচার, এগুলি কোনো কিছুই মানে না এবং তারা মানবেও না, কোনোদিনও মানবে না। এটাই হচ্ছে বাস্তবতা। ফলে ভারত ভারতের অবস্থানে থাকবে, ভারত আওয়ামী লীগকে নিয়ে খেলবে, বাংলাদেশের বিরুদ্ধে চাপ দেবে এবং তারা তাদের যতক্ষণ পর্যন্ত না রাজনৈতিক স্বার্থ উদ্ধার না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের টুলস হিসেবে ব্যবহার করবে। ফলে বাংলাদেশে যত চাপাচাপি থাকুক না কেন তারা হাসিনাকে ফেরত দেবে না। শুধু তাই না, বরং আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করতে না পারে তাহলে বাংলাদেশে যে একটা একতরফা নির্বাচন হচ্ছে এটা তারা প্রমোট করার চেষ্টা করবে। বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে বেকায়দায় ফেলতে যা যা করা দরকার সবই করবে। ফলে বাংলাদেশের স্বার্থে ভারত ইতিবাচকভাবে যুক্ত থাকবে এটা মনে করার কোনো কারণ নেই, বরং কিভাবে বেকায়দায় ফেলা যায় তার একটার পর একটা পরিকল্পনা বা ছক কাটবে। এটা হচ্ছে বাস্তবতা। এবং সজীব ওয়াজেদ জয় বলেছেন যে তার মা শেখ হাসিনা দিল্লিতেই থাকবেন, সরকার এবং রাষ্ট্রপ্রধানের মর্যাদায় থাকবে। আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য। আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে রোমে, সেখানে আমরা কোনো রকম অ্যাপ্রোচ করতে পারি নাকি সেটা বিচার বিবেচনা করার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, ওনাদের এক্সট্রাডিশনের জন্য আমরা চিঠি দিচ্ছি এবং এর পাশাপাশি ওনাদের প্রত্যর্পণ করার জন্য, যেহেতু ওনারা এখন কনভিক্টেড, মৃত্যুদণ্ডপ্রাপ্ত, কাজেই আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য এই দায়িত্ব পালনে ভারত যেন আমাদের সাথে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তার অব্লিগেশন পালন করে, সেই জন্য সেটা স্মরণ করিয়ে দিয়ে ভারতকে আমরা চিঠি দিচ্ছি। একই সাথে সাথে এই কনভিক্টেড ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে রোমে, সেখানে আমরা কোনো রকম অ্যাপ্রোচ করতে পারি নাকি সেটা বিচার বিবেচনা করার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত নিব। আইন উপদেষ্টা যে সংবাদ সম্মেলন করেছেন বৃহস্পতিবার, সেখানে তিনি বলছেন যে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে ইতালির রোমে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ আইসিসিতে বিষয়টি অ্যাপ্রোচ করা যায় কিনা বিবেচনা করা হচ্ছে। মানে এই বিষয়টি যে একেবারে আইওয়াস বা যারা জুলাই যোদ্ধা হিসেবে নিজেদেরকে দাবি করেন অথবা গণঅভ্যুত্থানে যে শক্তিগুলো রয়েছে তাদের সামনে নিজেদের মুখ রক্ষার বিষয় যে তারা বা সরকার কতটা তৎপর শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের রায় কার্যকর করার জন্য, ভারত দেবে না এটা তো নিশ্চিত, শেখ হাসিনাকে ফেরত দেবে না, সেই জায়গা থেকে এই কথাগুলো বলে এবং নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য এই সব কথাবার্তা। তো এই কথাবার্তা কেন অবতারণা করলাম, গত দুদিন ধরে বেশ আলোচনা চলছে। ভারতে এই মুহূর্তে অবস্থানরত বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক হয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। ডক্টর খলিলুর রহমান যতটা না গুরুত্বপূর্ণ, নিঃসন্দেহে অজিত দোভালের অবস্থান এই উপমহাদেশে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং উপমহাদেশ কেন্দ্রিক যে রাষ্ট্রগুলো রয়েছে। তো যেহেতু ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কথা বলেছেন ডক্টর খলিলুর রহমানের সঙ্গে, বিষয়টি অবশ্যই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কি কথা বলেছেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু প্রকাশ্যে আসেনি। এখন এটা মনে করার কোনো কারণ নেই যে বাংলাদেশের রাজনীতি এবং আওয়ামী লীগ প্রসঙ্গ বাদ দিয়ে ভূ রাজনৈতিক বা আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ ইত্যাদি নিয়ে দুই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে কথা হয়েছে এবং ভারতের কোনো কোনো গণমাধ্যম এমন ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে যে এই বৈঠকের মধ্য দিয়ে ভারত বাংলাদেশের যে সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছেছে বা যে বরফ জমাট বেঁধেছে তা গলতে শুরু করেছে। কি সেই ইঙ্গিত? এবং বলছিলাম যে স্পষ্ট করে কোথাও থেকে জানা যায়নি যে তাদের মধ্যে কি আলোচনা হয়েছে। দিল্লিস্থ বাংলাদেশের হাই কমিশনার তারা একটি বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে খুব স্বাভাবিকভাবে যে কথাবার্তাগুলো বলা হয়েছে সেগুলোই ভারত এবং বাংলাদেশের প্রায় সব গণমাধ্যমে সেই বিবৃতির খবরগুলোই আমাদের সামনে এসেছে, যেখানে বলা হচ্ছে যে বুধবার সকালে বাংলাদেশ ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা তাদের প্রতিনিধি দল নিয়ে বৈঠক করেছেন। বৈঠকে সিএসসি অর্থাৎ কলম্বো সিকিউরিটি কনক্লেভ যেই জোট বা ফোরাম, সেই সিএসসির কর্মকাণ্ড নিয়ে আলোচনার পাশাপাশি দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অজিত দোভালকে ঢাকা সফরে আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর খলিলুর রহমান। এই যে ফরমাল কথাবার্তা, তো নিঃসন্দেহে বলা যায়
যে এখানে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট, তার বাইরে অনেক বিষয় আলোচনা হয়েছে। ভারতের অন্যতম গণমাধ্যম দ্য প্রিন্টের মতো ভারতের কোনো কোনো গণমাধ্যম ইঙ্গিত দিয়েছে যে বৈঠকের মধ্য দিয়ে বরফ বলতে শুরু করেছে, যেটা শুরুতেই বলছিলাম। তাহলে ভারত কি এমন প্রস্তাব করলো, অথবা বাংলাদেশের পক্ষ থেকে ডক্টর খলিলুর রহমান কি এমন প্রস্তাব করলো যে ভারত মেনে নিয়েছে, অথবা ভারতের প্রস্তাব বাংলাদেশ মেনে নিয়েছে, যে বরফ বলতে শুরু করেছে? আমরা যেটুকু জানতে পেরেছি অথবা ধারণা করা যেতে পারে, তার মধ্যে যে বিষয়গুলো আলোচনা হয়েছে তার মধ্যে রয়েছে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেওয়া, এবং এতে যে অজিত দোভালের পক্ষ থেকে প্রস্তাবটি ডক্টর খলিলুর রহমানের কাছে উত্থাপন করা হয়েছে সে বিষয়ে একটি ইঙ্গিত আরো স্পষ্টভাবে পাওয়া যায়। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে, সেই বিবৃতির একটি অংশে কথাগুলো ছিল এরকম: একটি ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে শান্তি, গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা অন্তর্ভুক্ত। এই উদ্দেশ্যে আমরা সবসময় সকল পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে সম্পৃক্ত থাকব। মানে এখানে অংশগ্রহণমূলক শব্দটা এখানে আনা হয়েছে। এখন আর কি আলোচনা হতে পারে তার একটু বলে রাখি যে শেখ হাসিনাকে যে ভারত ফেরত পাঠাবে না তা তো মোটামুটি নিশ্চিত, এবং সেই জায়গা থেকে আইন উপদেষ্টা যে মোটামুটি আইওয়াশ করার মতন একটি সংবাদ সম্মেলন করেছেন, সেই জায়গায় শেখ হাসিনা যে প্রসঙ্গ এনেছেন সেটাই উল্লেখ করেছি। সেই বিষয়টি নিশ্চয়ই অজিত দোভাল জানিয়ে দিয়েছেন ডক্টর খলিলুর রহমানকে যে হাসিনাকে ফেরত দেওয়া হচ্ছে না। এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে অতিমাত্রায় সূক্ষ্মতার সৃষ্টি হয়েছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সেখানকার সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের যে আনাগোনা ঘন ঘন, তো এই সফর তো লেগেই আছে বাংলাদেশে, সেটি তো ভারতের খুব ভালোভাবে নেওয়ার কথা নয়। এবং যত জানা গেছে সেই বিষয়টিও অজিত দোভাল অ্যাড্রেস করেছেন। এবং একই সঙ্গে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গত কয়েকদিন আগে তার একটি বক্তব্যে আমাদের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে যে ভাষায় কথা বলেছেন, যে শব্দ চয়ন করেছেন, আমরা তাতে আপত্তি জানাতে পারি, তবে বলেছেন তো যে ভারত সম্পর্কে কোনো মন্তব্য করতে হলে বুঝে শুনে যে কোনো মন্তব্য করা উচিত। সেই বক্তব্যই আবার তুলে ধরা হয়েছে। এবং এই যে ভারতের অ্যাগ্রেসিভনেস, এটা তো আগে ছিল অবশ্যই, মানে একটি কি বলা যায়, অস্বীকার করার কোনো অবস্থা নেই। দাদাগিরি সুলভ আচরণ ভারত অনেক সময় করেছে, কিন্তু কেন তলানিতে গিয়ে পৌঁছালো? হতে পারে আওয়ামী লীগের পতন, শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে, সেটা হয়তো মেনে নিতে পারেনি, কিন্তু তারপরেও তো বারবার বলি, এবং আমরা এটা তো আনতেই হয় প্রসঙ্গক্রমে, সরকারের কর্তা ব্যক্তিরা যেভাবে ভারতের বিরুদ্ধে একের পর এক হুঁশিয়ার উচ্চারণ করে গেছে, বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করেছে, সেই জায়গা থেকে ভারতের নতুন করে এই ধরনের দাদাগিরি সুলভ আচরণ যদি করেও থাকে, তাদের দৃষ্টিতে হয়তো ঠিক আছে, আমরা মেনে নিতে না পারলেও। এখন আরো যে বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে তোলা হয়েছে বলে জানা গেছে তা হচ্ছে, কথাবার্তা তো বটেই, সেই কথাবার্তার মধ্যে লাগামহীনভাবে ভারতকে যেভাবে উদ্দেশ্য করে হুমকি হুঁশিয়ারি দেওয়া, ভারত দখল করে নেওয়া, মানচিত্র, বাংলাদেশের মানচিত্র বাড়িয়ে ভারতের বিভিন্ন অংশ তার মধ্যে অন্তর্ভুক্ত করা, এবং এখান থেকে হুঙ্কার দেওয়া হয় যে নরেন্দ্র মোদীকে গদি থেকে টেনে হেঁচে নামানো হবে, কিংবা কোনো কোনো মৌলবাদী গোষ্ঠী বা সাম্প্রদায়িক গোষ্ঠী ভারত আক্রমণের যে হুমকি দিয়ে আসছে, সেই সব জায়গা থেকে অজিত দোভাল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যতটুকু যেভাবে বলার কথা সেভাবে বলেছে, এগুলো আমরা জানতে পেরেছি। এই বক্তব্য যে এসেছে তার একটা ইঙ্গিত পাওয়া যেতে পারে। ডক্টর খলিলুর রহমান যে বক্তব্য দিয়েছেন কলম্বো নিরাপত্তা কনক্লেভের অনুষ্ঠানে, সম্মেলনে, তিনি যেহেতু বৃহস্পতিবার সভাপতিত্ব করেছেন সেই অনুষ্ঠানে, তিনি সেখানে বলছেন যে অভ্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ কোনো ধরনের সন্ত্রাসবাদকে বাংলাদেশ প্রশ্রয় দেবে না। এবং তিনি বলছেন অতীতে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ও উগ্রবাদের কিছু চ্যালেঞ্জ বাংলাদেশও মোকাবেলা করেছে, আমরা যে কোনো পরিস্থিতিতে সকল প্রকার সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতি অনুসরণ করি। ডক্টর খলিলুর রহমান যে বক্তব্য দিয়েছেন, এতক্ষণ বলছিলাম যে কি কি বিষয়ে কথা বলেছেন অজিত দোভাল, তার একটা ইঙ্গিত এটি, সেটি বলেছেন বিধায় তিনি তার বক্তব্যে এটি বলতে বাধ্য হয়েছেন যে আমরা অভ্যন্তরীণ কোনো বিষয় হস্তক্ষেপ করি না। আর হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে তো আমরা নিশ্চিত যে তা দেবে না। এবং নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে কোন ধরনের ইঙ্গিত পাওয়া যেতে পারে প্রত্যেকে সেটা উল্লেখ করেছি, তারা যে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
তো এখন ডক্টর খলিলুর রহমান তো মার্কিন নাগরিক, অনেকেই বলেন তিনি মার্কিন এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারে তিনি অন্তর্ভুক্ত হয়েছেন বা তাকে আনা হয়েছে। খুব স্বাভাবিক তিনি মার্কিন নীতির বাইরে যেতে পারবেন না, এবং যদ্দূর শোনা যাচ্ছে যে ভারতের সঙ্গে আবার যুক্তরাষ্ট্রের অন্য জায়গা থেকে একটি সমীকরণ আমরা দাঁড় করাতে পারি যে তাদের মধ্যে যে একটা সম্পর্কে শিথিলতা দেখা দিয়েছিল সেটি আবার উষ্ণতার দিকে গড়াচ্ছে। তারপরেও যুক্তরাষ্ট্র তার নীতি বাস্তবায়ন করবেই, এটুকু আমি সবসময় বলে থাকি। শেষ বলতে কিছু নেই আন্তর্জাতিক কিংবা আঞ্চলিক ভূ রাজনীতির ক্ষেত্রে, এবং ভারতে যে তাদের স্বার্থের জন্যই আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, আওয়ামী লীগের স্বার্থের জন্য নয়, তাদের স্বার্থের জন্য, এই কথাও অস্বীকার করার কোনো উপায় নেই। তো সবকিছু মিলিয়ে এটুকু বলা যেতে পারে যে এই বৈঠকটি যেভাবেই হোক, যে দৃষ্টিকোণ থেকেই হোক, দুই দেশের দুই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যকার এই বৈঠক অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশের যে রাজনীতি অদূর ভবিষ্যতে সেখানে যে কোনো মোড় লাগতে পারে বা মোড় নিতে পারে, এটুকু আমরা বলতে পারি। হাসিনা আছে একটা নিরাপদ জায়গায়, সেই জায়গা থেকে তাকে আনার কোনো সাধ্য কি কারো আছে? ভারত কি এটা কোনো প্রতিক্রিয়া দিচ্ছে? ভারত বলছে নোটেড। যুদ্ধাপরাধীদেরকে যখন বিচার করা হচ্ছিল, একের পর এক ফাঁসি হচ্ছিল, খালেদা জিয়ার সামনে থেকে দীর্ঘ 14 বছরে একটা বালু ট্রাক সরাইতে পারে না। হাসিনা একটা গুলিও নিজের হাত দিয়ে করে নাই, আমি একমত। স্বরাষ্ট্রমন্ত্রী কামাল একটা গুলিও নিজের হাত দিয়ে করেন নাই, আমি একমত। ইভেন আইজিপিও হয়তো করেন নাই। শাটডাউন কর্মসূচিটা আমার মনে হয় জাতি বিরক্ত, এটার আর সাড়া পাওয়া বাংলাদেশে খুব কঠিন হবে। বিকল্প কোনো ব্যবস্থা থাকতে হবে। আর দ্বিতীয়ত, আওয়ামী লীগ তো প্রকাশ্য রাজনীতি করছে না, সরকারেরও নিশ্চয়ই এমন প্রস্তুতি ছিল যে এটা প্রতিরোধ করার, সেটারও একটা প্রভাব থাকতে পারে। তো এই কারণে আমার মনে হয় যেন যে কর্মসূচির কথা বললেন আপনি, সেটা অত ওইভাবে সারা দেশে হয়নি, কোথাও কোথাও তো হয়েছে বিক্ষিপ্তভাবে, সেটাকে কিন্তু আবার মানদণ্ড হিসেবে ধরে যাওয়ার মতো আমি দেখছি না। এই কারণেই। আর আপনি যে বলছেন এটা, আপনার পরের কোশ্চেনটা কি ছিল? একই প্রশ্ন যে আমরা দেখেছি 13 নভেম্বর যখন ঘোষণার কথা আসে, রায়ের তারিখ ঘোষণা, তার আগে থেকে আমরা দেখেছি শাটডাউন হয়েছে, একেবারে হয়নি এমন না। রাস্তাঘাটে গাড়ি কম ছিল, যানবাহন কম ছিল, বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু 17 নভেম্বর রায়ের পর আমরা দেখলাম না আওয়ামী লীগের নেতা কর্মীদের কোনো কর্মসূচি বা কোনো উপস্থিতি দেখলাম না। 17 তারিখ যেটা, 13 তারিখ যেটা ছিল, সেটা হচ্ছে তারা সারা দেশ থেকে আহ্বান করেছে ঢাকায় আসার জন্য। এখন তো তারা আহ্বান করেনি যে ঢাকায় আসো এবং আন্দোলন করো। আমার যতদূর ধারণা, তারা ঢাকায় যারা এসেছিল তারা চলে গেছে, আর অনেকের তো গ্রেপ্তারও করেছে। ওই দিনের কর্মসূচিতে অনেকে গ্রেপ্তার করেছে। তো এমন অবস্থায় তাদের নেতা কর্মীরা তো বেশিরভাগই পলাতক অবস্থায় আছে। এই অবস্থায় তারা আর কি করবে? আমার মনে হয় সে কারণেই এটাতে তেমন প্রভাব পড়ছে না। 17 তারিখ যেভাবে ছিল, 13 তারিখ যেভাবে ছিল, সেটা এখন নাই। আর কালকে তো কিছুটা সরকার নিজেই করেছে মনে হয়, এবং 13 তারিখও সরকারই করেছে। সরকারের দলেরই অধিকাংশ লোকজন, মানে সরকার সমর্থকরাই অধিকাংশ রাস্তায় ছিল, রাজপথে ছিল। তো সরকার হয়তো বুঝেছে যে সরকার আসলে আমরা কেন সফল করে দেব। তারপরেও 32 নম্বর আক্রমণ করতে গিয়ে যে কাহিনী ঘটেছে, যে রাত, মানে সেই রাত পর্যন্ত যে সংঘর্ষ হয়েছে, প্রসঙ্গটা নিয়ে আসবো। আর সালামগীর, আমি তবে আরেকটা প্রশ্ন আপনার সাথে করতেছি, সেটা হলো নেতাকর্মীদের মনে কি এই অবজারভেশন এসেছে কিনা যে যারা বিদেশে পালিয়ে গেছে তারা খুব আরামে আছে, আয়েসে আছে, কিন্তু আমরা আন্দোলন করতে গিয়ে কেন আমরা জেলের ঘানি টানবো, সেই কারণেই কিনা আবার রাস্তায় নামছে না, এরকম নাকি বিষয়টা? কোনো আমার মনে হয় না, কারণ যারা রাজনীতি করে এরা অধিকাংশই অন্ধ ধরনের থাকে। সেই উপলব্ধি যদি আসলে তো ভালো। ভাই, আপনারা একটা আন্দোলন কর্মসূচি দিয়ে দেশের বাইরে বসে আছেন আরামে, আর আমরা এখানে আন্দোলন করবো, আমরা জেলে যাব, আমরা কেন এই দায়িত্ব নিতে যাব? এটা যদি হয়ে থাকে, সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের যদি এরকম একটা শুভ বুদ্ধি থাকে, তাহলে তো ভালো। কিন্তু আমাদের রাজনৈতিক কর্মীগুলো তো তা না, এগুলো অন্ধ জঙ্গি আচরণ করে, কোনো বিবেক বোধ বুদ্ধি ছাড়া ওরা একজনের পক্ষে নামে, সেখানে ন্যায় অন্যায় কি তারা দেখে না। এটা তো আমাদের দীর্ঘদিন থেকে দেখে এসেছি। তো আওয়ামী লীগের নেতাকর্মীদের যে ওরকম বোধ থেকে তারা নামে না, সেটা আমি বিশ্বাস করি না। তারা এখনো তৃণমূল পর্যায়ে শেখ হাসিনার জন্য তারা নিবেদিত প্রাণ। আমি এমন লোক খুবই কম দেখছি যে এত বদনামের পরেও শেখ হাসিনার বিরুদ্ধে এত প্রপাগান্ডা কিংবা এত সত্যতা সব মিলিয়েও তাদের কাছে এটা কিছুই না। তারা বলছে শেখ হাসিনা যেরকম বলছে উই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার, তারাও উই ডোন্ট কেয়ার, এবং তারা ওই পদ্ধতিতেই আছে। তারা তাদের নেত্রী কোনো ভুল করতে পারে না, তারা এই আইডিওলজিতেই আছে। তাকে পাত্তাই দিচ্ছে না এটাকে। কালকে থেকেও তো দেখছি আমি কোনো পাত্তা নেই। আমার মনে হচ্ছে বাংলাদেশের ইতিহাসে প্রথম একটা রায় হলো যেখানে যারা এই রায়, যে যারা বিবাদী, হ্যাঁ, তারাও হেভি খুশি রায়ে, আর বাদী পক্ষ যারা, তারাও খুশি। তারা তো অবভিয়াসলি তাদের খুশি হওয়ার বিষয় আছে। বিবাদী পক্ষ নারাজ না, বিবাদী পক্ষ বলছে যে উই ডোন্ট কেয়ার। এবং তারপরে
আর কে আছে, আর বাকি বাকি যারা আছে রাষ্ট্রপক্ষের বিবাদী ছিল একজন। হ্যাঁ, তো এই দুই পক্ষই দেখি যে তাদের কারো কিছু আসে তিনি যায় না। নারাজ বলেছেন যে যদি এই রায়ে তিনি নারাজ, কিন্তু আপনি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে বাদী পক্ষ তো অবশ্যই খুশি হবে, তারা জিতেছে, তাদের পক্ষে রায় এসেছে, এবং বিবাদী পক্ষ যিনি আছেন, যার কথা বলতেছিলেন আপনি, আমির হোসেন, উনিও মানে হেসে হেসে মানে বক্তব্য দিচ্ছিলেন, হেসে হেসে বক্তব্য দিচ্ছিলেন। তার মানে হচ্ছে যে ওনারও কোনো দুঃখ নেই। আমি বলছি যে ইয়েদের কথা, আওয়ামী সমর্থকদের কথা, তারাও যে তাদের নেত্রীর যে মৃত্যুদণ্ড হলো তাতে তাদের কোনো বোধোদয় না, তাতে কিছু আসেই যায় না। তারা জানে এটা একটা ফার্সিক্যাল, তাদের দৃষ্টিতে এটা একটা ফার্সিক্যাল রায়, এটা শেখ হাসিনা যখন ফেরত আসবে, যখন ক্ষমতা বদল হবে, তখন এগুলো চলে যাবে। যে বিষয়টা নিয়ে আপনার কাছে আসবে, একটু যেতে চাই আমি আবহিনা রাজ্জাকি। আবহিনা রাজ্জাকি, আপনার নিশ্চয়ই মনে আছে 2013 সালে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদের ফাঁসির রায়ের সময় আমরা দেখেছি রাস্তা অবরোধ, গাছ কেটে একেবারে বিচ্ছিন্ন করে দেওয়া, বিশেষ করে যদি আমি চট্টগ্রাম কক্সবাজারের কথা বলি, সাতক্ষীরার কথা বলি, সেখানে এই ফাঁসির রায়ের পরে যে বিক্ষোভ, সেই বিক্ষোভে প্রায় জামাত দাবি করে 200 মানুষ তারা মারা গেছে, যদিও অনেকে বলছেন শতাধিক মানুষ মারা গেছে আন্দোলনে, মিছিলে, পুলিশের গুলিতে, যেভাবে হোক মারা গেছে তারা বলছেন। কিন্তু এই দেশের একটা বৃহৎ দলের একজন প্রধান তার ফাঁসির রায়ে কোনো প্রতিক্রিয়া দেখছেন না, এটা কিভাবে হয়? মানে একটা রাজনীতিতে এটার কোনো প্রভাব পড়ছে নাকি আসলে প্রভাব পড়ে নাই? আসলে রাজনীতির প্রভাবটা আমরা একটু পরে আসি। রাজনীতির ভিতরে তো অবশ্যই এটার প্রভাব পড়বে। আর যে জননেত্রী বলেন ওনাকে, শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, এগুলো আমরা বললে আবার অনেকে কমেন্ট করে, সাবেক প্রধানমন্ত্রী বলেন কেন। ইনফ্যাক্ট আমি শ্রদ্ধা থেকে কাউকে করতে চাই, প্রধানমন্ত্রী ছিলেন, উনি বঙ্গবন্ধুর কন্যা, উনি এইটুকু সম্মান পাবেন। বেগম খালেদা জিয়ার আমি খালেদা বলতেও রাজি না, এটা ঠিক আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনার অ্যাকশন, এটা আপনি যদি শেখ হাসিনার বেলা আসেন, আপনি সিম্পলি দেখবেন থার্ড ল অফ নিউটন বলতে পারেন, যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট এ রিঅ্যাকশন। এবং আপনি ওই যে জামাতের যে কথাটা বললেন, ওই সময় দেলোয়ার হোসেন সাঈদীর যে রাস্তায় যে শত শত লোক নেমেছে বা হাজার হাজার লোক, পরবর্তীতে রায় পরিবর্তিত হয়েছে। পাশাপাশি যদি আপনি আরেকটা জিনিস চিন্তা করেন, ওই সময়ে যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তো মৃত্যুদণ্ড হয়েই গেল, কিন্তু তার ভিতরে যিনি ছিলেন সে কিন্তু সময়ের ব্যবধানে আবার অ্যাপিলেট ডিভিশন থেকে এসে খালাস পেয়ে গেলেন। তাতে একটা প্রশ্ন ন্যাচারালি এসে যায় যে তাহলে ওই বিচারগুলো কেমন ছিল। আজকে যেমন এই বিচারটা নিয়ে ক্যাঙ্গারু বিচার করা হচ্ছে, বলা হচ্ছে, কিন্তু ওই যে বিচারটা হয়েছিল ওই সময়, তার একজন আসামি কিন্তু খালাস পেয়েছেন। এবং এই খালাস পেয়েছেন যে বিচারকরা আলটিমেটলি যারা ছিলেন ওই সময়ের বিচারকরাই হয়তো আস্তে আস্তে উপর দিকে এইসব অ্যাপিলেট ডিভিশনে বসছেন। এটার মানে হচ্ছে যে মানে স্বচ্ছতা নিয়ে যদি আপনি প্রশ্ন করেন, তাহলে ওই বিচারটা নিয়ে আপনার একটা স্বচ্ছতা প্রশ্ন আনতে পারেন। কিন্তু যদি আজকের এই বিচারটা আনেন, আজকের বিচারটা কতগুলো বিষয় আছে খুব ভাইটাল। যেমন যে সমস্ত মামলা, যেমন শেখ হাসিনা একটা গুলিও নিজের হাত দিয়ে করে নাই, আমি একমত। স্বরাষ্ট্রমন্ত্রী কামাল একটা গুলিও নিজের হাত দিয়ে করেন নাই, আমি একমত। ইভেন আইজিপিও হয়তো করেন নাই, বাট আইজিপির হুকুমটা পুলিশের কাছে গেছে, আইজিপিকে হুকুমটা দিল কে? সেই হুকুমের আসামির বিচারটা হয়েছে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন, আপনাদের ওপিনিয়ন, মতামত কি। ভারতের তরফ থেকে যে প্রতিক্রিয়াটি জানানো হয়েছে, ভারতের পক্ষ থেকে যে প্রতিক্রিয়াটি জানিয়েছে তারা, সে প্রতিক্রিয়া নিয়ে আপনারা কি বলতে চান এখন অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাবেন লিখে। ভারত যে হাসিনাকে হস্তান্তর করবে না, হাসিনা সহ যারা ভারতে রয়েছে তাদেরকে হস্তান্তর করতে একদম স্পষ্ট না করে দিয়েছে, তো আপনারা সেটা নিয়ে কী বলবেন? আপনারা কি মনে করেন শেখ হাসিনার এই রায় কার্যকর হবে আদৌ? ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না দেয় তাহলে তো এই রায় কোনোভাবেই কার্যকর হবে না। যাই হোক, আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত, ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কি বলতে চান, আপনাদের মতামত কি থাকবে। ভারত বরাবরই বিভিন্ন কর্মকাণ্ডে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে। ভারত বলছে যে সবসময় যে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় ঘোষণা করা হয়েছে, শেখ হাসিনার এই রায় কোনোভাবেই তারা জানিয়েছে যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া সম্ভব নয়, এবং ভারতের প্রতিপূর্ণ বিশ্বাস এবং ভরসাও রয়েছে শেখ হাসিনা ভালো করেই জানে যে যতই রায় দিক এবং এই রায় কোনোভাবেই কার্যকর হবে না, কারণ ভারত হাসিনাকে ফেরত দিচ্ছে না, এটি স্পষ্ট। আজকের মধ্যে পর্যন্তই বিদায় নিতে হচ্ছে। আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত, আপনারা কি মনে করেন শেখ হাসিনার এই রায়ে
আপনারা সন্তুষ্টি?